শুনশান নীরবতা চারিদিকে। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। পদ্মজা কি তীর্থের কাকের মতো অপেক্ষা করছে কখন রুম্পা চোখ খুলবে। বিভোর হয়ে ঘুমাচ্ছে। পদ্মজা নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে। দরজায় কেউ টোকা দিতেই পদ্মজা সাবধান হয়ে গেল। রুম্পার নিরাপত্তা নিয়ে তার মন অস্থির হয়েছে। সে গম্ভীর কণ্ঠে জানতে চাইল, কে ওখানে? আমি। আমিরের কণ্ঠ শুনলে পদ্মজা ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। এরপর দরজা খুলল। আমির চুলগুলো এলোমেলো, ক্লান্ত দেখাচ্ছে। সে পদ্মজাকে দেখে বলল, ঘুম ভেঙে গেল? তোমাকে মনে পড়ছে। আমি তো এখন যেতে পারবো না। আমি থাকি তাহলে? আমিরের নির্বিকার কণ্ঠ। পদ্মজার চোখ রাঙিয়ে বলল, শীতের রাতে মাটিতে থাকবেন? রুম্পা ভাবির বিছানায় ঘুমাচ্ছে। এই ঘরে থাকলে মাটিতেই থাকতে হবে। ঘরে যান। মাটিতেই থাকবো। দূর। আপনি সব সময় ঘাটতারামি করেন। আপনাকে তো আমি বলে এসেছি কতটা দরকার রুম্পা ভাবির সাথে থাকা। গতদিনও বোনের সাথে ছিলে, আজ রুম্পা ভাবির সাথে। কয়দিন তো আজীবন একসাথে থাকবো। আচ্ছা যাচ্ছি। এখনও ঘুমাওনি কেন? পদ্মজা একবার রুম্পা ভাবিকে দেখে নিয়ে বলল, এই তো ঘুমাবো। আমি চারপাশ দেখে বলল, আর সাবধানে থাকবে। রিদওয়ান দোতলায় ঘুরঘুর করছে, ভয় পাবে না। আমি আছি। পদ্মজা চিন্তিত আমিরের চোখের দিকে তাকালো, বলল, আপনি আমার সাথে থাকতে নয়, দেখতে এসেছেন আমি ঠিক আছি কি না, তাই না? ভয় পাবেন না তো? একদম। আমির দুই হাতে পদ্মজার দুই গাল ধরল। আমি তো জানি আমার পদ্মাবতী কতটা সাহসী। এজন্য এই বাড়িতে আসার সাহস করতে পেরেছি। আহ্লাদ হয়েছে। এবার যান। আমির হেসে চলে গেল। পদ্মজা অনেকক্ষণ অন্ধকার বারান্দায় তাকিয়ে রইল। এরপর দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। আমির যে কতটা ভালোবাসে সে নিজেও জানে না। আমিরের প্রতিটি স্পষ্ট কথার ছন্দে হৃদয় স্পন্দিত হয়। আমিরের পাগলামি, খেয়াল রাখা, দায়িত্ববোধ সব কিছু পদ্মজাকে মুগ্ধ করে। একজন আদর্শ স্বামী বোধহয় একেই বলে। আমিরের কথা ভাবতে ভাবতে কখন যেন সে ঘুমিয়ে পড়ল। ভালোবাসার মানুষের নিয়ে ভাবা সময়টা জাদুর মতো। চোখের পলকে নির্ঘুম রাত কেটে যায়, নয়তো নিজের অজান্তের আবেশে ঘুম চলে আসে। সকালে উঠেই পূর্ণা গিয়ে ডেকে তুলল পদ্মজা। এরপর রুম্পার ঘরে এসে নামাজ পড়ল, কোরআন পড়ল। রুম্পা ঘুম আরও কিছুক্ষণ পর ভাঙে। রুম্পাকে ধরে টয়লেটে নিয়ে যায় পদ্মজা। এরপর রুম্পাকে রেখে রান্নাঘর থেকে খাবার আনতে চায়। ফরিনা মাত্র চুলা থেকে খিচুড়ি নামিয়েছে। আম্মা, ভাবির জন্য খিচুড়ি নিয়ে যাই, বলল পদ্মজা। ফাইনা হেসে বলল, এইটা আবার কন লাগে, লইয়ে যাও। তুমি খাইবা কোন সময়? ভাবিকে খাইয়ে এসে তারপর ওনাকে নিয়ে খাবো। আম্মা, রাতের হাঁসের মাংস আছে না? হ্যাঁ আছে, ওই যে পাতিলটায়। পদ্মজা গরম গরম খিচুড়ি, হাঁসের মাংস ভুনা নিয়ে আসে। ঘরে ঢুকে দেখলো রুম্পা মেঝেতে পড়েছে। পদ্মজা থালা বিছানার উপর রেখে রুম্পাকে তোলার চেষ্টা করছে। অবাক হয়ে প্রশ্ন করলো, ভাবি মেঝেতে পড়লেন কিভাবে? রুম্পা কিছু বলছে না। সে উদ্ভ্রান্তের মতো ছটপট করছে, এদিক ওদিক তাকাচ্ছে। পদ্মজা দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। পদ্মজা খুব বিস্মিত। রুম্পা এমন করছে কেন? সে রুম্পাকে প্রশ্ন করেই চলছে। কেউ এসেছিল ঘরে? কে এসেছিল? ভয় দেখিয়েছে? ভাবি ভাবি বলো আমাকে। ভাবি ধাক্কাচ্ছেন কেন? আমি তোমার জন্য খাবার এনেছি। খাবারের কথা শুনে রুম্পা থমকে গেল। পদ্মজার দিকে এক নজর তাকিয়ে বিছানার দিকে তাকালো, ঝাঁপিয়ে পড়লো খাবারের উপর। এত গরম খাবার গাপুস গুপুস করে খেতে থাকলো। পদ্মজা বিস্ময়ে হতবুদ্ধি হয়ে পড়েছে। এভাবে রুম্পা খাচ্ছে যেন কোনোদিন খাওয়া হবে না, সুযোগও আসবে না। পদ্মজা পানি এগিয়ে দিল। রুম্পা অল্প সময়ের ব্যবধানে পুরো থালার খিচুড়ি, এক বাটি হাঁসের মাংস ভুনা খেলো। খাওয়া দাওয়া শেষে পদ্মজা নমনীয় কণ্ঠে প্রশ্ন করলো, ভাবি আমার সাথে একটু কথা বলবেন? রুম্পা দূরে সরে গেল, দেওয়াল ঘেঁষে বসে মাথা দুই দিকে নাড়িয়ে ইশারা করে সে কথা বলবে না। পদ্মজা তবুও আশা ছাড়ল না। সে রুম্পার পাশে গিয়ে বসলো। রুম্পার এক হাত মুঠো নিয়ে বলল, আমি তোমাকে আমার সাথে ঢাকায় নিয়ে যাবো, যাবে? রুম্পা এক ঝটকা হাত সরিয়ে নিল। পদ্মজা ধাক্কা মেরে চেঁচিয়ে বলল, বাইর বের হ, আমার ঘর থেকে বাইর হ তুই। রুম্পার ব্যাপারে পদ্মজা আহত হলো। ভাবি, আমি তোমার ভালো চাই, বাইর হ কইতেছি, বাইর হ। শীতের ঠান্ডায় হিম বাতাস জানলা দিয়ে ঢুকছে। শীতের দাপট বাড়ছে। এবারে শীত বোধহয় মানুষ মারার জন্য এসেছে, এত ঠান্ডা। রুম্পার পরনে শাড়ি ছাড়া আর কিছুই নেই। ঠান্ডায় তার গা কাটা দিয়ে উঠছে। পদ্মজা রুম্পার চোখের দিকে দৃষ্টিপাত করলো। রুম্পার চোখ বারবার দরজার দিকে যাচ্ছে। পদ্মজা উঠে স্থির হয়ে দাঁড়ালো না অবধি ছুটে আসে দরজার কাছে। দরজার পাশে দাঁড়িয়ে থাকা আগন্তুক ছুটে পালাতে চায়। পদ্মজা জোরালো কণ্ঠে ডেকে উঠল, লতিফা বুবু। লতিফা একবার ঘাড় ঘুরিয়ে পদ্মজাকে দেখল, এরপর সিঁড়ি ভেঙে নিচে নেমে যায়। তার চোখে ভয় ছিল, একটা ঝনঝন শব্দ। পদ্মজা চকিতেও ঘাড় ঘুরিয়ে তাকায়। রুম্পা পাগলামি শুরু করেছে। মুখ দেখে অদ্ভুত শব্দ করতে করতে ঘরের জিনিসপত্র ছুটছে।
পদ্মজা রুম্পাকে থামানোর চেষ্টা করছে অনেক বোঝে, কিছুতেই রুম্পা থামে না। রুম্পার হাত থেকে স্টিলের গ্লাস পদ্মজার কপালে এসে পড়ে। পদ্মজা বলে বসে পড়ে। সঙ্গে সঙ্গে রুম্পার পাগলামি থামিয়ে দেয়। ছুটে এসে পদ্মজার আহত স্থানে হাত রাখে উৎকণ্ঠিত হয়ে বলে, আমি তোমারে ইচ্ছে কইরা দুঃখ দেই নেই বোন, বেশি বেদনা করতেছে। আঞ্চলিক ভাষায় ঋণ কণ্ঠ। পদ্মজা দুই চোখ মেরে তাকায়। রুম্পা পদ্মজার কপালে ফোলা অংশ ফু দিচ্ছে। সে অস্থির হয়ে আছে। বোঝাই যাচ্ছে পদ্মজাকে অনেক পছন্দ করে রুম্পা। মুখোশ খুলে বেরিয়ে আসছে আসল রূপ। সে কঠিন নয়, পাগল নয়, বরং বড্ড নরম, কোমল। পদ্মজা শান্ত স্বরে প্রশ্ন করলো, কেন পাগলের অভিনয় করে ভাবি? রুম্পার হাত থেমে যায়। সে ধরা পড়ে গেছে। কুয়াশায় স্তর ভেদ করে নৌকো খালে ঢুকেছে। নৌকো চালাচ্ছে মৃদুল। গতকাল যে ছেলেটা মৃদুল আন্ডা ডেকেছিল সেই ছেলেটাও নৌকায় আছে। তার নাম জাকির। মৃদুলের সাথে বাচ্চা কাচ্চার অনেক খাতির। পূর্ণা ঘাটে বসেছিল। সে ফজরের নামাজ পড়ে খিচুড়ি খেয়ে এখানে চলেছে। মন খারাপের সময় ঘাটে বসে থাকতে তার ভালো লাগে। গতকালে খাওয়ার সময় মৃদুল কম হলো 20 বার তাকে কালি বলেছে। অন্ধকারে নাকি দেখাই যায় না, এমন অনেক কথাই বলেছে। কালো রঙের মেয়ে হওয়া বোধহয় পাপ। আবার পদ্মজা রাতে তার সাথে থাকেনি, পুরো রাত সে কেঁদেছে। কেউ কেন তাকে কালি বলবে? আবার তার আপাও তাকে সময় দিল না। শ্বশুরবাড়ি অন্য বউকে নিয়ে ব্যস্ত। পূর্ণার খুব অভিমান হয়েছে। বয়স 20 পার হলেও রয়ে গেছে সে ছোট্ট কিশোরী মেয়েটি। মৃদুল নৌকা থামিয়ে পূর্ণাকে ডাকলো, কালী বিয়েন। পূর্ণা তাকালো না। মৃদুল আবার ডাকলো, বিয়াইন গো। তাও পূর্ণা সাড়া দিল না। মৃদুল জাকিরকে বলল, কিরে বেটা, বুঝছিস কিছু? এই ছেলে ভূতে ধরলো নাকি? জাকির দাঁত বের করে শুধু হাসলো। মৃদুল জোরে বলল, আরে বিয়াইন, কি কানে শুনে পান না? কাল তো ঠিকই শুনছিলে। ঠান্ডা কি কানের ভিতরে ঢুকে গেছে? ও কালী বিয়ান, বিয়ান। পূর্ণা হুট করে উঠে দাঁড়ালো। আঙ্গুল শাসিয়ে মৃদুলকে বলল, আপনার কি মা বাপ নাই? থাকলে শিক্ষা দেয় নেই, যারে তারে যা ইচ্ছা ডাকা উচিত নয়। অসভ্যতা অন্য জায়গায় করবেন, আমার সাথে না। আমি কালো, আমি জানি। আপনাকে কালী বলে সেটা মনে করিয়ে দিতে হবে না। আমি আপনাকে অনুমতি দেইনি আমাকে কালী ডাকতে বা বেয়ান ডাকতে। আমি আপনার বেআইন না। আমার ধুলাভাই আপনার ভাই না। আপনি কোথাকার কে? আপনি এই ফর্সা চামড়ার দেমাক দেখান। আর একবার আমাকে কালী বললে আমার চেয়ে খারাপ কেউ হবে না। কথা শেষ করে পূর্ণা কুয়াশার আড়ালে হারিয়ে যায়। রেখে যায় অপমানে থমথমে করা একটা মুখ। মৃদুল ঘোর থেকে বেরোতে পারছে না। তাকে একটা মেয়ে এভাবে বলছে। তার মতো সুন্দর ছেলের জন্য গ্রামের সব কটা মেয়ে পাগল। আর এই কালো মেয়ে তাকে এভাবে অপমান করলো। মৃদুল রাগে বইটা ছুঁড়ে ফেলে খালে। নৌকা থেকে রাগে নামতে গেলে একবার নৌকায় ধাক্কা খেলো। ফলে নিমেষে দূরে চলে যায় নৌকাটি। নৌকায় থাকা ছেলেটি চিৎকার করে, মৃদুল ভাই, আমি আইয়াম কেমনে, বইটাটা ফেলাই দিছো? মৃদুল বিরক্তি নিয়ে ফিরে তাকালো। সত্যি নৌকা অনেক দূরে চলে গেছে। এই ঠান্ডার মধ্যে ছোট্ট বাচ্চাটা সাঁতারে পাড়ে আসবে কীভাবে? মৃদুল রাগে একপাশে রেখে বরফের মতো ঠান্ডা জলে ঝাঁপ দিল। রুম্পা থেমে থেমে কাঁদছে। পদ্মজা অনবরত প্রশ্ন করছে। সে ভীষণ অস্থির। একজোড়া পায়ের শব্দ ভেসে আসতে রুম্পার কান্না থেমে গেল। যেন এই পায়ের শব্দগুলো সে চেনেই। রুম্পা কাঁপতে লাগলো। রুম্পার অবস্থা থেকে পদ্মজার শীত দাঁড়াবে ঠান্ডা স্রোত গড়িয়ে পড়ল। রুম্পা পদ্মজার এক হাত ধরে চাপা স্বরে দ্রুত বলল, এখন থাইকা চলে যাও বোন, আর আইও না। ওরা পিশাচের মতো ছিঁড়া খাইবা ফেলবে। ওদের দয়াময় নেই। তুমি অনেক ভালো, তোমারে কোনোদিন ভুলতাম না আমি। তুমি এইহেন থাইকো না। তুমি এই বাড়ির কেউরের লগে যোগাযোগ রাখো না। ওরা কি করছে? ভাবি অনুরোধ করছে, আমাকে বলুন। ভাবি অনুরোধ করছি। রুম্পা সেকেন্ডে সেকেন্ডে ঢোক গিলছে। পায়ের শব্দ যত কাছে আসছে তার কাঁপুনি তত বাড়ছে। সে ছলছল চোখে পদ্মজার দিকে তাকিয়ে কোনো মতে বলল, পিছনের উত্তরে রক্ত। পর মুহূর্তে দরজা ঠেলে রুমে ঢুকে খালিল হালদার। এত জোরে দরজা ধাক্কা দিয়েছে যে বিকট শব্দ। হুঙ্কার ছেড়ে পদ্মজাকে বললেন, তুমি এই ঘরে থাইকা বাই হও। অনেক অভদ্রতা দেখাচ্ছ, আর না। খলিলের চোখ দুটো থেকে পদ্মজার রক্ত ছলকে উঠল, গাঢ় লাল। সে দুই হাত রুম্পা ভাবিকে জড়িয়ে ধরে বলল, আমি রুম্পা ভাবির সাথে থাকবো। থাকবা না তুমি? কেন জানতে পারি? একটা পাগলের সাথে কিসের থাউন? রুম্পা ভাবি পা। পদ্মজার কথা শেষ করতে পারল না। বুকে মুখ লুকিয়ে রাখা রুম্পা পিঠে চিমটি দিয়ে ভেজা কণ্ঠে ফিসফিসে বলল, কইও না, আমি পাগল না, কইও না, দোহাই লাগে। পদ্মজা থেমে গেল। খলিল বলল, বাইরে যাব। পদ্মজা নাছরবান্দা হয়ে বলল, যাব না আমি। রুম্পা ভাবির সাথে থাকবো আমি। রুম্পা পদ্মজাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে আবার পাগলামি শুরু করলো। খলিল রুম্পাকে আঘাত করার জন্য উদ্যত হতে পদ্মজা বাধা বলল, নিজের মেয়েকে অমানুষের মতো মারতে পারেন?
বলে সবার মেয়েকে মারার অধিকার পাবেন না। পদ্মজার কথা মাটিতে পড়ার আগে খলিল শক্ত হতে থাপ্পড় পদ্মজার গালে পড়ে। পদ্মজা ব্যথায় মা বলে আর্তনাদ করে। ভোর হয়েছে, আর কতক্ষণই হলো, 2 ঘন্টার মতো। এর মধ্যে মেঘলা আকাশ বেয়ে অন্ধকার কেটে নেমেছে চারিদিক। পূর্ণা অলোক ঘরের সামনে থাকা বারান্দায় চেয়ারে মুখ ভার করে বসে আছে। তার গায়ে সোয়েটার, সোয়েটারের উপরে তিনটে কাঁথা, তবুও পাতলা ঠোঁট জোড়া ঠান্ডায় কাঁপছে। বসে থাকতে থাকতে একসময় বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। কোথাও যাওয়ার মতো অবস্থা নেই, তার চেয়ে বরং আপার সাথে আড্ডা দেওয়া যাক। চৌকাটে পা রাখতে মৃদুলের কণ্ঠস্বর কানে এলো। ঘাড় ঘুরে তাকালো। মৃদুল কাঁপতে কাঁপতে হেঁটে আসছে, শরীর ভেজা। রানিয়ে পা বলে ডাকছে, কিন্তু এখানে তো রানী নেই। মৃদুল বারান্দায় পা রেখে পূর্ণার মুখটা দেখতে পেল, তার দিকে তাকিয়েছে। সঙ্গে সঙ্গে মৃদুলের কপালে ভাঁজ পড়ল। এই মেয়ের জন্য তো এমন ঘটনা ঘটলো, এখন ঠান্ডায় কাঁপতে হচ্ছে। সে দৃষ্টি সরিয়ে দূরে গিয়ে ডাকলো, শার্ট খুলে দড়িতে মেলে দিয়ে ডাকলো, কই রে রানিয়ে পা, শীতে মইরে যাইতেছি, কাপড় নিয়ে আয়, ভেজা শরীর নিয়ে ঘরে ঢুকবো। পূর্ণা কাঠখোট্টা গলায় বলল, রানিয়ে পা এখানে নেই। হুদান চেল্লাচ্ছেন। মৃদুল পূর্ণার স্বরে পাল্টা জবাব দিল, তোমারে কইছি আমার উত্তর দিতে। আমার ইচ্ছে হইলে আমি চেঁচাবো, তোমার ভালো না লাগলে কানে ফুত্তুর ঢুকাইয়া রাখো। পূর্ণা দাঁতে দাঁত চেপে কিরমির করে তাকিয়ে থাকলো। মৃদুল আর চোখে পূর্ণাকে দেখে, আবার চোখের দৃষ্টি সরিয়ে নেয়। বাতাস বেড়েছে, খালি গায়ে কাঁপুনি শুরু হলো। মৃদুলকে এভাবে কাঁপতে দেখে পূর্ণার মায়া আছে। সে কণ্ঠ খাদে নামিয়ে বলল, আমি আপনার কাপড় নিয়ে আসবো। মৃদুল চোয়াল শক্ত করে আবারও আর চোখে তাকালো, কিন্তু উত্তর দিল না। সে সম্পূর্ণভাবে পূর্ণাকে উপেক্ষা করছে। পূর্ণার জবাবের আশায় কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে, এরপর চলে যায়। পূর্ণা চলে যেতে মৃদুল শীতের তীব্রতায় মুখ দিয়ে জাতীয় শব্দ করে কাঁপতে থাকলো। যতক্ষণ না প্যান্ট শুকাবে ঘরের ভিতর ঢুকতে পারবে না। তার ঘরে যাওয়ার পথে ধান ছড়ানো আছে, এদিকে দিয়ে গেলে ধান ভিজে নষ্ট হবে। সহ্য করা ছাড়া উপায় নেই। কেউ যদি কাপড় দিয়ে যেত। পূর্ণা আলোক ঘরের পিছনে উত্তর দিকে যে বারান্দা আছে সেখানে মগাকে পেল। মগা ঘুমোচ্ছে। মগা ভাইয়া, মগা তাকালো। পূর্ণা বলল, মৃদুল ভাইয়ের ঘরটা কোন দিকে? মগা আঙ্গুলের ইশারায় দেখিয়ে দিল। পূর্ণা মৃদুলের ঘরে গিয়ে একটা লুঙ্গি আর শার্ট নিয়ে বেরিয়ে এলো। মৃদুলের পায়ের শব্দ পেয়ে মুখ দিয়ে উচ্চারণ করা, শীতের কাতরতা বন্ধ করো। পূর্ণা মৃদুলের চেয়ে এক হাত দূরে এসে দাঁড়ালো। লুঙ্গি আর শার্ট এগিয়ে দেয়। মৃদুল ঘুরে তাকায়। আর রাগ দেখানো সম্ভব নয়। রাগে রাগে রগে ঠান্ডার তীব্রতা ঢুকছে। রক্ত শীতল হয়ে এসেছে। সে পূর্ণার হাত থেকে নিজের কাপড় নিতে নিতে হৃদয় থমকে দেওয়ার মতো একটা মায়াবী মুখশ্রী আবিষ্কার করলো। টানা টানা চোখ, চোখের পাপড়িগুলো এত ঘন যে মনে হচ্ছে কোনো বিশাল বটবৃক্ষের ছায়া ফেলে রেখেছে। পাতলা ফিনফিনে ঠোঁট, ত্বকে তেলচেটে ভাব, চকচক করছে। লম্বা এলো চুলগুলো বাতাসে উঠছে। শ্যামবর্ণের মুখটা এত আকর্ষণীয় হয়, কিছু সৌন্দর্য বোধহয় এভাবে খুব কাছে থেকে চিনে নিতে হয়। মৃদুলের দৃষ্টি শীতল হয়ে আসে। সে আগে লুঙ্গি নিল। পূর্ণ অন্যদিকে দাঁড়ায়, বলে, আমি দেখছি না, আপনি পাল্টে ফেলুন। মৃদুল মোহময় কোন টানে আবার ফিরে তাকায়, তবে মুখটা আর দেখতে পেল না। মায়াবী মুখটা অন্যদিকে ফিরে আছে। সে লুঙ্গি পাল্টে মিনমিন বলে বলে, শার্টটা? পূর্ণা হেসে শার্ট এগিয়ে দিল। মৃদুলের এলোমেলো দৃষ্টি, হুট করে বুকে ঝোড়ো বাতাস বইছে। কি আশ্চর্য! পূর্ণা গর্বের সাথে বলল, আমাকে কালী বলে কষ্ট দিলেও আমি আপনার কষ্ট দেখতে পাই না। আমি এমনই মহৎ। অন্য সময় হলে মৃদুল পাল্টা জবাব দিত, কিন্তু এখন দিতে ইচ্ছে করছে না, মোটেও না। পূর্ণা কিছু না বলে অলোক ঘরে ঢুকে যায়। মূলত দ্রুত পায়ে 2 পা এগিয়ে যায়, আবার পিছনে যায়। আজকের দিনটা অন্যরকম লাগছে। আচ্ছা, দিনটা অন্যরকম নাকি অনুভূতি অন্যরকম? পদ্মজা নিজেকে ধাতস্থ করার আগে খলিল পদ্মজাকে ঠেলে ঘর থেকে বের করে দেয়। এরপর দ্রুত তালা লাগিয়ে দিল। পদ্মজা গালে হাত রেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছে। 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। চোখের জল বিসর্জন হচ্ছে আঘাতের কষ্টে, নাকি কারো হাতে থাপ্পড় খাওয়ার অপমানে, কে জানে। খলিল কপাল কুঁচকে আরও কী যেন বলে চলে যান। পদ্মজা ঠায় সেখানে দাঁড়িয়ে রয়। সে আকস্মিক ঘটনায় হজম করতে পারছে না। দিকদিশা যেন হারিয়ে ফেলছে। ঘরের ভেতর থেকে আওয়াজ পেয়ে পদ্মজা সম্বিত ফিরে তাকালো। সে বন্ধ দরজার দিকে একবার তাকালো। এই মুহূর্তে পরিস্থিতি কীভাবে সামলানো উচিত তার মাথায় যাচ্ছে না। একটু দূরে চোখ পড়তে দেখতে পারল লতিফাকে। পদ্মজা তাকে দেখে লতিফা আড়াল হয়ে যায়। পদ্মজা সে জায়গায় দাঁড়িয়ে থাকে, তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। আকাশ মেঘাচ্ছন্ন। এই তীব্র শীতে আবার বৃষ্টি হবে নাকি ভাবতে ভাবতে গুড়ি গুড়ি বৃষ্টি নামে। পদ্মজার গা কেঁপে ওঠে ঠান্ডার তীব্রতা। শাঁসা করে বাতাস বইছে। সুপারি গাছগুলো একবার ডালে দুলছে তো আরেকবার বামে। অলেক ঘরের পিছনে বারান্দায় মগা গায়ে কাঁথা জড়িয়ে জুবুথুবু হয়ে বসে আছে।
পদ্মজা শাড়ির আঁচল ভালো করে টেনে ধরে। শীত থেকে বাঁচতে আবহাওয়ার অবস্থা ভালো না, তার মধ্যে বৃষ্টি আর বাতাস। সামান্য শাড়ির আঁচল দিয়ে ঠান্ডার তীব্রতা আটকানো যায় না। ইচ্ছে করছে না ঘরে যেতে। সে এদিক ওদিক চেয়ে দেখলো, শেষ কর্নারে একটা চেয়ার দেখতে পেল। চেয়ারটা আনার জন্য এগোয়, তখন নাকে একটা বিশ্রী ভোটকা গন্ধ আসে। পদ্মজার স্নায়ু সজাগ হয়ে ওঠে। যত এগোচ্ছে গন্ধটা তীব্র হচ্ছে। সে সাবধানে এক পা করে ফেলছে। এরই মধ্যে আমিরের চেঁচামেচি কানে আসে। পদ্মজা থমকে যায়, উল্টো ঘুরে বইছে উকি দেয়। বাইরে ধস্তাধস্তি শুরু হয়েছে। সবার আগে চোখে পড়ে আমিরকে। পদ্মজা সব কিছু ভুলে ছুটে আসে নিচের তলায়। এরপর বাইরে এসে আমির তার চাচাকে মারছে, যেভাবে পারে কিল ঘুষি দিচ্ছে। আমির এতটাই রেগে গিয়েছে, নিজের আপন চাচাকে মারছে। মজিদ, হাওলাদার, রেদওয়ান, আমিনা, রানী সবাই আটকানোর চেষ্টা করছে, কেউ পাচ্ছে না। আমির খলিলকে ছেড়ে রিদওয়ানকে ধাক্কা মেরে কাদায় ফেলে দেয়। আমিরের আচরণ উম্মতের মতো। সে বিশ্রী গালাগালি করতে করতে রিদওয়ানের পেটে লাথি বসায়। রিদওয়ান কুঁকে উঠল। আমিনা আমিরকে কিল থাপ্পড় দিয়ে আঘাত করছে, তাতেও কাজ হচ্ছে না। এমন বেয়াদব তো আমির না। পদ্মজা দৌড়ে এসে আমি চিৎকার করে বলে, কি করছেন আপনি? পাগল হয়ে গেছেন, ছাড়ুন। আমির পদ্মজাকে জবাব দেয় না, খলিলকে থাবা মেরে ধরে। খলিলের নাক বেয়ে রক্ত ঝরছে। সেই অবস্থায় মুখে আরেকটা ঘুষি মারে। রানী আমিনা হাউমাউ করে কাঁদছে। মৃদুল, পূর্ণা, মগা, মদন সবাই ছুটে আসে। মৃদুল পদ্মজাকে দুই হাতে আমিরকে টেনে সরাতে চায়, কিন্তু পারল না। আমিরের শরীরে যেন একটা বাঘের শক্তি ঢুকেছে। সে কিছুতেই ক্লান্ত হচ্ছে না। মৃদুল দুই হাতে জাপটে ধরে আমিরকে দূরে সরিয়ে নেই। আমির হিংস্র বাঘের মতো পা ছুটতে ছুটতে বলে, কুত্তার বাচ্চা, অনেক কিছু করছিস, করতে দিচ্ছি। আমার বউয়ের ঘেরে হাত দেশ কোন সাহসে? মৃদুল, ছাড়, আমি ওদের আজরাইলের মুখ দেখিয়ে ছাড়বো। মৃদুলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আমির। ছুটে এসে রিদওয়ানকে ধরে। পদ্মজা হতভম্ব হয়ে পড়ছে। রিদওয়ান গতকাল তার কাঁধে হাত দিয়েছিল, আর আজ খলিল থাপ্পড় মেরেছে। এসব কে বলছে আমিরকে? থাপ্পড়টা লতিফা দেখেছিল, তাহলে কি লতিফা? আমিনা পদ্মজার পায়ে লুটিয়ে পড়ছে। পদ্মজা দ্রুত সরে যায়। চাচি, কি করছেন? আমিনা কাঁদতে কাঁদতে বলল, থামাও এই কামড়া কামড়ি, আল্লাহর দোয়ায় লেগে। পদ্মজা কি করবে বুঝতে পারছে না। আমির তার কথা শুনছে না। আর আমিরের এমন রাগ তো সে দেখেনি। গুরুজনের গায়ে হাত তোলার মতো রাগ আমিরের হতে পারে, এটা ধারণার বাইরে। পদ্মজা আমিরের সোয়েটারে খামচি ধরে কণ্ঠ কঠিন করে বলে, ছাড়ুন বলছি, ছাড়ুন। আমির তাও শুনল না। সে ধাক্কা মেরে পদ্মজাকে সরিয়ে দিল। 2 হাত দূরে নারকেলের গাছ ছিল, সেখানে পড়ে নিশ্চিত কোনো অঘটন ঘটে যেতে পারত। অঘটন ঘটার পূর্বে দুটো হাত পদ্মজাকে আঁকড়ে ধরল। পদ্মজা কৃতজ্ঞতার নজরে তাকালো, ফাইনাকে দেখতে পেল। পদ্মজা অবাক হয়, ফাইনা এরকম ধস্তাধস্তি থেকেও চুপ করে আছেন, থামানোর চেষ্টা অবধি করছে না। পদ্মজা আবার আমিরকে থামানোর চেষ্টা করলো। মৃদুল চেষ্টা করলো, কিছুতেই হচ্ছে না। আমির খুব বেশি উত্তেজিত হয়েছে, মনে হচ্ছে অনেক বছর রাগ একসাথে মিটিয়ে নিচ্ছে। পদ্মজা আমিরকে অনুরোধ করে সরে আসতে। সেই অনুরোধ আমিরের কর্ণকুহর অব্দি পৌঁছে যাচ্ছে কিনা সন্দেহ। পদ্মজা অসহায় মুখ করে সরে যাবে, তখন দুটো শক্তপোক্ত হাত আমিরকে টেনে সরিয়ে আনার চেষ্টা করে। সেই হাতে খুব দামি ঘড়ি। হাতের মালিককে দেখার জন্য পদ্মজা চোখ তুলে তাকায়। মুখে দেখে চমকে যায়। দীর্ঘ সময় পর আবার সেই মানুষটার সাথে দেখা, যে মানুষটা তার প্রথম ভালোবাসা না হলো প্রথম আবেগপাখা অনুভূতি ছিল। সে লিখন সহ। পদ্মজা দূরে সরে দাঁড়ায়। মৃদুল লিখন মিলে আমিরকে তুলে অনেকটা দূরে নিয়ে যায়। আমি ছটফট করছে ছোটার জন্য, অথচ ছুটতে পারছে না। ঘাড় ঘুরিয়ে লিখনকে দেখে সে স্থির হয়ে যায়। লিখন হেসে বলে, এবার থামুন, অনেক শক্তি ফুরিয়েছেন। আমির কিছু বলতে চাইছিল, তখনই রিদওয়ান সবার অগোচরে ইট দিয়ে আমিরের ঘাড়ে বাড়ি মারে। আমির আত্মনাদ করে বসে পড়ে। লিখন রিদওয়ানকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। পদ্মজা উৎকণ্ঠা হয়ে দৌড়ে আসে। আমিনা, রানী, খলিল ও রিদওয়ানকে নিয়ে দ্রুত অলোক ঘরে চলে যায়। দরজা বন্ধ করে যায়। মজিদ মগাকে বলল, তাড়াতাড়ি গঞ্জে যা, বিপুল ডাক্তারকে নিয়ে আয়। আমার বাড়িতে এসব কি হচ্ছে? ফাইনে তখন দূরে ঠায় দাঁড়িয়েছে। এই ঘটনা তাকে বিন্দুমাত্র বিচলিত করেনি, যেন এই ঘটনার জন্য তিনি খুশি। কি চলছে তার মনে? পদ্মজা 15তম পর্ব। পুরো গল্প প্লেলিস্টে আছে। পদ্মজা পুরো এপিসোড এই